দর্শক, দুপুরে বায়তুল মোকাররম দুপুরে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেটি জানাচ্ছিলাম, এবং এনসিপির সমাবেশের খবর জানাতে বায়তুল মোকাররম এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, সমাবেশকে ঘিরে বায়তুল মোকাররম এলাকা এবং তার আশেপাশে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, এবং কিভাবে নিরাপত্তা পরিস্থিতি ঠিক রাখার জন্য বা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে? জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে কিন্তু এই সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ৩টা থেকে সমাবেশটি শুরু হবার কথা রয়েছে, তবে প্রস্তুতি কিন্তু এখন থেকেই নেওয়া শুরু হয়েছে। আপনি ঠিক আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রায় ৩টি ট্রাক, সেই ৩টি ট্রাক কিন্তু এখন স্টেজ বানানো হচ্ছে এবং জিরো পয়েন্টের দিকে মুখ করে কিন্তু সেই স্টেজটি হচ্ছে, ধারণা করা হচ্ছে। এবং জাতীয় নাগরিক পার্টির যারা নেতারা রয়েছেন, যেহেতু এটি ঢাকা মহানগরের উদ্যোগে এই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশটি করবেন, তারা ধারণা করছেন প্রায় ১০,০০০ মানুষের সমাগম ঘটবে, তারা সেটি প্রত্যাশা করছেন। মূলত বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার বিভিন্ন এলাকাগুলোতে তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছেন এবং বিক্ষোভ মিছিল করেছেন। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও করেছেন। আমি যখন সদস্য সচিব আক্তার হোসেনের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু আমাদেরকে বলেছেন এই সমস্ত কিছু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে রাজপথে তারা নেমেছিলেন এবং ঢাকা এবং দেশের বিভিন্ন জায়গায় যে তারা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করেছে, সেটি আসলে মূলত এই যে আজকের যে আয়োজন, সেই আয়োজনের প্রস্তুতি হিসেবে কিন্তু তারা করেছেন। ৩টার দিকে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ যারা নেতারা রয়েছেন তারা সবাই থাকবেন এবং সবাই কিন্তু এই স্টেজে থেকে মন্তব্য করবেন এবং দূর দূরান্তর থেকে ঢাকা মহানগরের মানুষজন কিন্তু এখানে আসবেন। আসার পর কিন্তু তারা এই সমাবেশে অংশ নেবেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিবেন। আমি যদি বলি যে যেই বিষয়গুলো নিয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন, সেটি হচ্ছে ১৬ বছরের শাসন আমলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে অপরাধসমূহ তারা চিহ্নিত করেছেন তার মাঝে রয়েছে ২০০৯ সালে বিডিআর বিদ্রোহ নামে ৫৭ জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড, গুম খুন ক্রসফায়ারের মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাণহরণ, ২০১৪, ১৮ ও ২৪ সালে তিনটি অবৈধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ, ২০১৩ সালে হেফাজত ইসলামের সমাবেশের ওপর চালানো হত্যাযজ্ঞ, লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি, লুটপাট ও পাচার, ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলনে চালানো হত্যাকাণ্ড, জুলাই গণঅভ্যুত্থানের সময় চালানো নজিরবিহীন গণহত্যা। এই বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দিয়ে কিন্তু তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ৫ আগস্টের পর কিন্তু গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা ফ্যাসিস্ট সরকার পতন ঘটিয়েছেন এবং উৎখাত করেছেন। আমরা মূলত যে বিষয়টি দেখেছি যে প্রতিটি অপরাধের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনাল কমিশন গঠন করে শেখ হাসিনা গ্যাং এবং আওয়ামী লীগ বিচারের ব্যবস্থা করতে হবে, তারা যেটি জানাচ্ছেন। তার পাশাপাশি কিন্তু তারা বলছেন আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা করতে হবে তথা আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করতে হবে, এরকম কিন্তু নানাবিধ কথা তারা বলছেন। আমার সাথে কিন্তু আমাদের সহকর্মী নজরুল ইসলাম, তিনি কিন্তু সকাল থেকে এখানে ছিলেন এবং এই যে স্টেজ বানানোর প্রস্তুতি থেকে শুরু করে সব কিছু কিন্তু তিনি স্বচক্ষে দেখেছেন। আমি যদি নজরুলের সাথে কথা বলার চেষ্টা করি, নজরুল, আপনি সকাল থেকেই ছিলেন, কি দেখেছেন, কি মনে হচ্ছে, লোক সমাগম, কাদের সাথে কথা বলেছেন একটু বলবেন? আমি মূলত সকাল ৭টার পর থেকে আসলে এই বায়তুল মোকাররম এই এলাকায় এসেছি। যে এনসিপির যে ঢাকা মহানগর উদ্যোগে যে এনসিপির মিছিলটা হবে, এটি আসলে সকাল থেকে কিন্তু পুরো পল্টন থেকে শুরু করে জিরো পয়েন্টের যে জায়গাটা ছিল সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গিয়েছে সকাল থেকে। এবং বেলা বাড়ার সাথে সাথে এই স্টেজের যে ট্রাক, যে মূল ভিত্তি যে 3টি ট্রাক, এটি আমার চোখের সামনে আসলে এই স্টেজে সভাস্থলে এসে পৌঁছায়। একই সাথে যদি আমি বলে রাখতে পারি যে এই যে 3টি ট্রাকের যে ভিত্তি, যে মঞ্চের যে মূল ভিত্তি, সেই মূল ভিত্তি সকাল 10টার কিছু পর থেকে এই প্রস্তুতি শুরু হয়। এবং একই সাথে যদি আপনাকে বলে রাখতে চাই যে এখানকার যে সাউন্ড সিস্টেমের বিষয়টা, এটি আসলে সেই দক্ষিণ বায়তুল মোকাররমের যে দক্ষিণ গেট থেকে শুরু করে একদম জিরো পয়েন্ট হয়ে নয়াপল্টনমুখী এই জায়গাটাতে হয়েছে। একই সাথে এবং বলে রাখি যে যানবাহনের যেহেতু বিষয়টি রয়েছে, যেহেতু এটি একটি শহরতলি প্ল্যাটফর্মের মূল কেন্দ্রবিন্দু, এখান থেকে বিভিন্ন যে শহরতলির যে বাসগুলো রয়েছে, সকাল হওয়ার কিছু পর থেকে, সকাল 9টার কিছু পর থেকে আসলে এই শহরতলির যে বাস কাউন্টারগুলো, এটি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে আজকের এই এনসিপির। অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে শাওন আইটি যে বিষয়টি প্রশ্ন করছিলেন যে এনসিপি কোনো নেতাদের সাথে আমার কথা হয়েছে কিনা, এনসিপি কোনো নেতারা কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছাননি। আপনি জানেন অনুষ্ঠানটি বাদ জুমা শুরু হবে এবং বাদ জুমার পর কিন্তু এনসিপি যারা শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন তারা আসবেন এবং তখন কিন্তু তাদের সাথে কথা বলার সুযোগ হবে। শাওন।
রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে সহকর্মী রাশেদ আনিস যুক্ত ছিলেন। দুপুরে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনীতি নিষিদ্ধের দাবিতেই আজকের সমাবেশ। রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সমাবেশকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এনসিপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর গুলিস্তান, 0 পয়েন্ট, বায়তুল মোকাররম দক্ষিণ ও উত্তর গেট সহ নয়াপল্টন এলাকার নিরাপত্তা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে বেলা বাড়ার সাথে সাথে গুলিস্তান এলাকার গণপরিবহন চলাচল সীমিত করবে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, এরই মধ্যে আমরা জানি যে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, যেমন গণপরিবহন সীমিত করার কথা বলা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনার চোখে পড়েছে কেমন ধরনের প্রস্তুতি সেটি জানাবেন। কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বিস্তারিতভাবে যদি একটু জানান, যে আইন শৃঙ্খলা রক্ষায় কি কি ব্যবস্থা নিয়েছে বাহিনীগুলো। জুলাই গণহত্যাভাবে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী রাশেদ আনিস এবং নজরুল বাবু জানাচ্ছিলেন। আসলে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়নি। আমরা এখন সমাবেশ স্থলে প্রবেশের যে পথ গুলিস্তান 0 পয়েন্ট সেখানে রয়েছি। এখন পর্যন্ত কোনো ধরনের লোক সমাগম আমরা দেখছি না। তবে সমাবেশের যারা আয়োজক থাকবে এবং কেন্দ্রীয় নেতারাও আসলে সবাই জুমার পরে এখানে এসে উপস্থিত হবেন। যদি নিরাপত্তার কথা বলি, সব ধরনের প্রস্তুতি কিন্তু আসলে নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছেন এবং সমাবেশকে ঘিরে কোনো ধরনের আশঙ্কা এখন পর্যন্ত নেই বলে আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে সেই সমাবেশের জন্য কিন্তু আসলে এই এপ্রিলের 1 তারিখ থেকেই আসলে প্রস্তুতি নিয়ে রাখছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা 1 এপ্রিল থেকেই সারা দেশের বিভিন্ন থানায় থানায় মশাল মিছিল, বিক্ষোভ মিছিল করে আসছিলেন এবং গণসংযোগ এবং এই আজকের যে সমাবেশ সেই সমাবেশে আসার জন্য কিন্তু প্রচারণা চালিয়ে আসছিলেন। এবং গতকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি ভিডিও। সাকিব, প্রয়োজনে আবারও পরবর্তীতে ফিরবো আপনার সঙ্গে। আপনার বেশিরভাগ কথাই আসলে শুনতে পাওয়া যাচ্ছিল না। সাথেই থাকুন, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলোর সাথে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী জোট করার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেন নেতারা। জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের নেতারা বলছেন, নির্বাচন সামনে রেখে এনসিপির সাথে তাদের জোট গড়ার সম্ভাবনা আছে। আর ভবিষ্যতে জোটের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না এনসিপিও, যদিও ভোটের সমীকরণের আগে সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও জাতীয় সনদ, গণপরিষদ নির্বাচন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জাতীয় নাগরিক পার্টির। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও রাজপথে নানা কর্মসূচি পালন করছে দলটি। একই দাবিতে 2রা মে আরও একটি বৃহত্তর কর্মসূচি পালন করতে যাচ্ছে এনসিপি। আপাতত এই ইস্যুগুলোতেই গুরুত্ব দিতে চায় এনসিপি। মৌলিক সংস্কার এবং বিচার হচ্ছে আমাদের প্রধানতম এই সময়ের এজেন্ডা। সেই এজেন্ডার ভিত্তিতে মাঠের ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য হতে পারে, কিন্তু নির্বাচনী কোনো ধরনের ঐক্য বা জোট সে বিষয়ে আমরা এই ধরনের কোনো ধরনের আলোচনাতেও আমরা এখনো আগ্রহী না এনসিপি।
তবে নির্বাচনী সমীকরণের অংশ হিসেবে ভবিষ্যতে রাজনৈতিক জোট গড়ার বিষয়েও আভাস দিচ্ছেন এনসিপির সদস্য সচিব। বাংলাদেশের রাজনীতিতে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা বা আন্দোলন পরিচালনা করা এটা অভূতপূর্ব কোনো ঘটনা নয়। আমরা জোটের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিই না, কিন্তু এখন আমরা স্বাতন্ত্র্য রক্ষা করে আমাদের সাংগঠনিক কলেবর ভিত্তিতে, পরিসর ভিত্তিতে আমরা কাজ করছি। একই সাথে যদি আমাদের রাজনৈতিক পরিস্থিতি সেরকমভাবে দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে জোট হলেও হতে পারে। এদিকে নির্বাচনের আগে দেশের রাজনৈতিক দলগুলোতে চলছে নানা হিসাব নিকাশ। বিএনপি যেমন নানা ইস্যুতে যুগপৎ আন্দোলনকারীদের পাশে রাখছে, তেমনি ইসলামী দলগুলোর মধ্যেও আছে জোটের গুঞ্জন। ঐক্যমত্য কমিশনের কাছে দেয়া জামাতে ইসলামী, ইসলামিক আন্দোলন ও এনসিপির বিভিন্ন প্রস্তাবে মিল আছে। নির্বাচন নিয়ে তাড়াহুড়া না করার বিষয়েও আছে ঐক্যমত। দলগুলোর জ্যেষ্ঠ নেতারা ইঙ্গিত দিচ্ছেন এনসিপির সাথে তাদের নির্বাচনী জোট হতে পারে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আমরা মাঠে ছিলাম সবার সাথে জোটের পসিবিলিটি আছে। এনসিপি, অন্যান্য দল, সব দলের সাথে আমাদের দরজা খোলা আছে আলোচনা। যে কোনো সময় রাজনৈতিক ঐক্যের পরিবেশ পেলে এই ধরনের সমঝোতা আলোচনা আরও অগ্রসর হবে ইনশাআল্লাহ। যারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য প্রতিষ্ঠার প্রক্রিয়া ছিলেন, মাঠে ময়দানে আন্দোলন বা সমর্থনে ছিলেন, এ ধরনের সব দলের সাথেই ঐক্য হতে পারে। সেদিক থেকে এনসিপি হোক বা অন্য কোনো দল হোক, আমরা যখন দেখব তাদের সাথে আমরা একসাথে কাজ করার সুযোগ আছে। নতুন বাংলাদেশ যারা চায়, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, সুশাসন চায়, কর্তৃত্ববাদী শাসন বিলুপ চায়, তাদের কথাবার্তা একই হবে। আগামী জাতীয় নির্বাচনে অসম্ভব না যে এই শক্তিটা ভোটে একসাথে আসতে পারে। তবে জোট হোক বা না হোক, দলগুলোর প্রত্যেকেই এককভাবে 300 আসনেই নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। 3 দশকের অচল অবস্থা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে চলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু। আগামী 31শে জুলাই ভোটের দিন ঠিক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো। একই সাথে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে নির্বাচনী আচরণবিধি দ্রুত সময়ে দেওয়ার দাবি তাদের। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন হয়েছে মাত্র 9 বার। সবশেষ নির্বাচন হয়েছে 32 বছর আগে 1992 সালে। এরপর আর আলোর মুখ দেখেনি এই নির্বাচন। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাকসু এবং হল সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাত 12টার পর প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপাচার্য। এছাড়াও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেট সভায় জাকসুর আগের গঠনতন্ত্র বাতিল করে নতুন গঠনতন্ত্র অনুমোদন দেয়া হয়। 2025 তারিখ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনের তারিখ ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা মনে করছেন এই নির্বাচনে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও নেতৃত্বের বিকাশ ঘটবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা মনে করি যে জাকসু হওয়ার মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়াগুলো খুব সহজেই প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে পারবো। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত। বৈধ শিক্ষার্থীরা যেন ভোট দিতে পারে এবং অবৈধ শিক্ষার্থীদের যেন কোনো হাত না থাকে এখানে বা কোনো প্রভাব না থাকে। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। আসন্ন জাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সচেষ্ট থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, পাশাপাশি হল শিক্ষার্থী সংসদেও আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো শুরু করে দিয়েছি। আমরা প্যানেল গঠন এবং ভোটারদের দ্বার প্রান্তে যাওয়া, আমার শিক্ষার্থীদের অধিকার নিয়ে কিভাবে কাজ করা যায়, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা যায়, সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে ভাবা শুরু। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দ্রুত আচরণবিধি দেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে। জাকসুকে কেন্দ্র করে আমরা অতীত ইতিহাস যদি দেখি, অস্ত্রের ঝঞ্ঝনানি, ক্যাম্পাসে অস্ত্র ঢোকা এবং কালো টাকা ঢোকা সহ বিভিন্ন রকমের নৈরাজ্য হওয়ার সংখ্যা কিন্তু থাকে। সেটা আসলে চলমান অধ্যাদেশ আছে, শৃঙ্খলা অধ্যাদেশ, সেটা দিয়ে আসলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমি মনে করি অতি দ্রুত এই জাকসু উপলক্ষে যে চূড়ান্ত যে আচরণবিধি আছে সেটা অতি দ্রুত প্রকাশ করা দরকার। 10ম জাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। হাসিবা আলী বর্ণা, ৭১। নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম শিল্পনগরী, যেখানে তৈরি পোশাক, বস্ত্র, ডাইং, প্লাস্টিক এবং জাহাজ নির্মাণ সহ
বহু খাতে প্রায় 40 লাখ শ্রমিক কাজ করেন, যার 60 ভাগই নারী শ্রমিক। এই শ্রমিকদের বড় অংশই অপ্রাতিষ্ঠানিক শ্রমিক, যারা শ্রম আইনের সুবিধার আওতার বাইরে। জেলা প্রশাসক জানিয়েছেন, অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা শ্রমিকদের ডেটাবেস তৈরি করে তাদের শ্রম আইনের সুবিধাভুক্ত করার চেষ্টা চলছে। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জে বর্তমানে প্রায় ৩,৫০০ কারখানা রয়েছে, যেগুলোর মধ্যে প্রায় ২২০০ কারখানা নিবন্ধিত। এর বাইরে হাজারখানেক ছোট কারখানা রয়েছে, যা সব মিলিয়ে প্রায় ৪,০০০। হিসেব অনুযায়ী অনিবন্ধিত কারখানার শ্রমিকরা অপ্রাতিষ্ঠানিক, যাদের মধ্যে আছে হোশিয়ারি, নির্মাণ খাত, ইটভাটা, রিরোলিং মিল, বন্দরে লোড আনলোড, ডাইংয়ে কাজ করা শ্রমিক। তারা বলছেন, শ্রম আইনের আওতার বাইরে কাটছে তাদের জীবনচক্র। সারাদিন খাটে পিটে জানি খাড়াখাড়ি করিয়া জানি, এত ঘরের বাজারই চলে না। যখন একটা শ্রমিক চাকরিতে জয়েন করে, তার নিয়োগপত্র নেওয়া হয়, কিন্তু তাদের আইডি কার্ড দেওয়া হয় না। তারা না পারে 16 ঘন্টা, এমনকি 18 ঘন্টা, রাতে 2টা মতো কাজ করে সকালবেলা আবার সেই 8টার দিকে আবার ডিউটিতে যাইতে হয়। মালিক পক্ষ দেখবে কি আমরা কাজ করি, হাত পাই ব্যথা পাই, এটা তো আমগোটে ভাঙ্গা লাগে। আমগোটে 3 মাস যাবত বেতন ঠিক মতো পাইতাছি না। 3 মাসের পূর্বের টাকা বকেয়া পড়েই রয়েছে। নির্দিষ্ট যে বেতন কাঠামো, সেই বেতনটাই পাচ্ছে না। সেইখানে হচ্ছে অতিরিক্ত শ্রম, সেটা তো হচ্ছে কল্পনাই করা যায় না। যারা শ্রমিকদের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, তাদের মতে দেশের 7.5 কোটি শ্রমিকের মাঝে 85 ভাগই অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কোনো আইনি সুরক্ষা নাই। আমাদের দেশের যে শ্রম আইন আছে, এটা কেবল প্রাতিষ্ঠানিক শ্রমিক যারা, অর্থাৎ বিভিন্ন ফ্যাক্টরি শ্রমিক যারা, তাদের ক্ষেত্রেই এটা কার্যকর। এদিকে জেলা প্রশাসক জানালেন, অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা শ্রমিকদের ডেটাবেস তৈরি করে তাদের অধিকার নিশ্চিত করা হবে। আমরা শ্রমিকদের নিরাপত্তা থেকে শুরু করে তাদের বেতন ঠিকমতো পাচ্ছে কিনা সেটি মনিটর করা, তাদের কোনো বোনাস পাচ্ছে কিনা সেটি মনিটর করা, তাদের বাচ্চাদের কোনো শিশু শ্রম আছে কিনা সেটি মনিটর করা, তাদের স্যানিটেশনের ব্যবস্থা কি, যারা এখানে মহিলা শ্রমিক আছে তাদের স্যানিটেশনের ব্যবস্থা কি, সেটি আমরা তাদের গার্মেন্টস কারখানাগুলো নিশ্চিত করতে পারছি কিনা, এই সার্বিক বিষয়গুলো আমরা। এছাড়া মূলত শ্রম আইন অনুযায়ী তাদের যে রাইটসগুলো আছে, সেই রাইটসগুলো তারা সম্পূর্ণরূপে এনজয় করতে পারছে কিনা সেগুলো আমরা দেখে থাকি। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী নারী শ্রমিকদের জন্য যৌন হয়রানি মুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা, মাতৃত্বকালীন ছুটি 16 সপ্তাহ করা, নারী ও পুরুষ শ্রমিকের জন্য সমান মজুরি নিশ্চিত করার বিধান আছে। সংশ্লিষ্টরা বলছেন, এগুলোর বাস্তবায়ন না হলে শ্রমিকদের অধিকার আদায় হবে না। তাই মে দিবসে এটাই হওয়া উচিত মূল অঙ্গীকার। হাসান আহমেদ, 71। বর্ষা মৌসুমের আগেই ভোলায় মেঘনা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বিস্তীর্ণ এলাকা নদীতে হারিয়ে যাচ্ছে, হুমকির মুখে পড়েছে ঘরবাড়ি, শহর রক্ষা বাঁধ সহ বহু স্থাপনা। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে বর্ষা মৌসুমে বড় ক্ষতির শঙ্কা করেন এলাকাবাসী। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলার মেঘনা নদীর পাড়ে এক বৃদ্ধার অসহায় চাহনি। একের পর এক নদী ভাঙনে তার পরিবারটি সর্বশান্ত। একসময় স্বামী সন্তান নিয়ে সাজানো সংসার ছিল তার, কিন্তু অশান্ত মেঘনা সুখের সংসার তছনছ করে দিয়েছে। এখন কোনো মতে নদীর পাড়ে আছে মাথা গোজার একটু ঠাঁই। এবার হয়তো সেটুকু আর থাকবে না বলে শঙ্কা তার। বাংলো কই যাম বাবা, যাওয়ার কই জায়গা সালে কুটি রাখছে জায়গা কইতারি বাবা। শুধু তিনিই নন, এমন ভিটেমাটি হারা অসংখ্য পরিবারের গল্প ভোলার শিবপুর ইউনিয়নের অনেকের। 1-1.5 বছর হয়েছে নদী ভাঙতেছে ভাই, বস্তা আলায় কোনো কাম নেই, যে 2-3 বার বস্তা আলাইছে, কোনো কাজও নেই। ফল বাগান বাংলাদেশে কোনো ফল বাদ কিনেছে, সেই বাগান আমার সরকার করে বাগান হয়েছে। বারবার আমরা মেঘনার কবলে পড়া বাড়ি ঘর ভিটা ফসলি জমিল স্কুল মাদ্রাসা এখন আমাদের সবকিছু হুমকির মুখে। এলাকাবাসী বলছেন, ভাঙন রোধে স্থায়ী ব্লক বাঁধ প্রয়োজন। তা না হলে নদী ভাঙন থেকে এই এলাকা রক্ষা করা সম্ভব নয়। যদি এখান থেকে ভেঙে যায় তাহলে বেড়িবাঁধটা ভাঙলে বলা শহরে অদরে পানির ঢুকে যাবে এবং ভাঙন অতি সত্ত্বর রোধ করতে হবে। 35 থেকে 37 একর জমি এখান থেকে বিলীন হয়ে গেছে। ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, শিবপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় 60 মিটার এলাকায় জিও ব্যাগ দিয়ে ডাম্পিং কাজ চলমান রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু 4 কিলোমিটার দৈর্ঘ্যে পার্মানেন্ট প্রোটেকশনের জন্য একটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে 626 কোটি টাকা ব্যয়ে। এই প্রকল্পটা বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের দপ্তরে আছে
এটা মন্ত্রণালয় হয়ে প্ল্যানিং কমিশনে যাবে আশা করতেছি শীঘ্রই, এবং সেক্ষেত্রে এই প্রকল্পটা পাশ হয়ে গেলে পরে আমাদের এখানে ভাঙন পার্মানেন্টলি বন্ধ করা সম্ভব হবে বলে আশা করছি। বেড়িবাঁধ ভেঙে গেলে অতি জোয়ারে প্লাবিত হয়ে প্রায় 3 কিলোমিটার দূরে ভোলা শহরও হুমকির মুখে পড়বে। তাই দ্রুত সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণ ও নদীর তীর সংরক্ষণের দাবি জানান এলাকাবাসী। নূর তাজমিন নীর, ৭১। আবারও বেড়েছে শাকসবজির দাম। সপ্তাহের ব্যবধানে কোনো কোনো সবজি কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এছাড়া আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, তবে কিছুটা কমেছে খাসিসহ সব ধরনের মুরগির দাম। বাজারে মানভেদে প্রতি কেজি করলা 60 থেকে 70 টাকা, বেগুন 60 থেকে 80 টাকা, বরবটি 70 টাকা, কাঁকরোল 100 টাকা, ঝিঙে 60 টাকা এবং টমেটো 40 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, পেঁয়াজের কেজি 60 থেকে 65 টাকা, তবে একই জায়গায় রয়েছে আলুর দাম। এদিকে গত সপ্তাহের তুলনায় বাজারে কমেছে সব ধরনের মুরগির দাম। কেজিতে 10 টাকা পর্যন্ত কমে প্রতি কেজি ব্রয়লার এখন 170 থেকে 180 আর সোনালী 230 থেকে 250। বাড়েনি বা কমেনি গরুর মাংসের দাম। লক্ষ্মীপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। বই পড়ুয়াদের ভিড়ে মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। সাহিত্য সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রজন্মকে বইমুখী করতে এই আয়োজন বলছেন জেলা প্রশাসক। আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। শিক্ষার্থী সহ নানা বয়সী পাঠকের মিলন মেলায় পরিণত হয় মেলা চত্বর। মেলা জুড়ে কেউ বই কিনছেন, কেউ দেখছেন, কেউ আবার নতুন বইয়ের গন্ধে হচ্ছেন বিমোহিত। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন বই পড়ার কোনো বিকল্প নেই, মননে এগিয়ে যেতে হলে বইমুখী হতে হবে। সকল শিক্ষার্থী এই মেলা অংশগ্রহণ করে বই সংক্রান্ত বিষয়ে দেখে শুনে বই পড়ার একটা পরিবেশ বা উৎসাহ বোধ করবে বলে আমি মনে করছি। এই সেলফটাতে বিশেষত্ব এটাই যে সেলফটাতে সবগুলো ডিসি স্যারের বই, যেমন এটা এসব বিতর্ক শিখি, রাজীব সরকার ডিসি স্যার লেখছে এটা। এদিকে আয়োজকরা জানান প্রতিদিনে মেলায় বই পড়া প্রতিযোগিতা, বিষয় ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই যে তারা যে বইয়ের অভ্যাস গড়ে তুলছে, আমি মনে করি আগামী দিনে আমাদের লক্ষ্মীপুর, বিশেষ করে লক্ষ্মীপুরের ছেলেমেয়েরা যথেষ্ট পরিমাণে লেখাপড়া করবে। বই ছাড়া বিকল্প চিন্তাই করা যায় না। আমরা বইয়ের কাছে থাকবো, বইয়ের সাথে থাকবো, এটাও আমাদের প্রত্যয়। জেলা প্রশাসক জানান বই পড়ুয়াদের আরো উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলছি, তোমরা যখন রবীন্দ্রনাথের বই পড়ছো, তোমরা রবীন্দ্রনাথের চিন্তার সঙ্গে আসলে বসবাস করছো। তোমরা যখন নজরুলের বই পড়ছো, জীবনানন্দের বই পড়ছো, জসীমউদ্দিনের বই পড়ছো, শেক্সপিয়ারের বই পড়ছো, টলস্টয়ের বই পড়ছো, তোমরা এই মহৎ মানুষদের চিন্তার সঙ্গে বসবাস করছো এবং তাদের লেখা পড়তে পড়তে এর সঙ্গে তোমরা নিজেরা লিখতে জানবে। কে জানে ভবিষ্যতের বড় বড় লেখকরা হয়তো তোমাদের মধ্যে বসবাস করছে। বই মেলা শুধু বই কেনা বেচার জায়গা নয়, এটি বই প্রেমীদের মিলন মেলা বলে মনে করেন আয়োজকরা। সপ্তাহব্যাপী এই মেলা চলবে সোমবার পর্যন্ত। নূর তাজমিন নীর, ৭১।